অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ অপরাহ্ন। আমরা নেট প্রবলেমের কারণে এতক্ষণ কানেক্ট হতে পারছিলাম না, তার জন্য দুঃখিত। যথাসময়ে অ্যাটেন্ড করতে পারি নাই। তারপরে আমরা কভার করে ফেলবো আশা করি তোমরা এই প্যান্ডামিক সিচুয়েশন অনেক ভালো আছো। শীতের ময়েশ্চার যুক্ত রাইট। আমরা যেহেতু গতদিনে গ্লাস পড়েছিলাম, আজকে পড়বো আমরা সিরামিক্স। ওকে, সিরামিক্স দ্যাটস মিন যেটাকে বাংলায় বলে মৃৎ সামগ্রী। সচরাচর দেখে থাকি সিরামিক্স বা মৃৎ সামগ্রী সেটা যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে মৃৎ সামগ্রী কাকে বলে, হোয়াট ইজ দ্য মৃৎ, হোয়াট ইজ দ্য সিরামিক্স। মৃৎ সামগ্রী কাকে বলে? মৃৎ সামগ্রী একটি অজৈব ও অধাতব সামগ্রী, কোনো মেটাল থাকবে না। মেটাল দ্যাটস মিন তোমার মেটালও হবে না, নন মেটালও হবে না, অর্থাৎ ফেরাসও হবে না, নন ফেরাসও হবে না, ধাতব হবেই না, লোহার উপস্থিতি থাকবেই না, এতে কোনো লোহার উপস্থিতি থাকবেই না। এটা একটা অজৈব, নট জৈব। মৃৎ সামগ্রী একটি অজৈব অধাতব সামগ্রী যাহা কাদা এবং মাটিকে মিক্সচার করে বিভিন্ন তাপমাত্রায় পোড়ানো হয়। যদি পুড়িয়ে কোনো কিছু তৈরি করা হয় তাকে আমরা মৃৎ সামগ্রী বা সিরামিক্স বলবো। যেমন সিরামিক্সের বাটি, সিরামিক্সের ক্লাব, সিরামিক্সের কাপ, এই যে এই জায়গাগুলোকে সুবিধাটা কি সিরামিক্সের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, আমরা নেক্সট টাইমে দেখব। তাহলে মৃৎ সামগ্রী সম্বন্ধে আমরা কি জানলাম? মৃৎ সামগ্রী একটি অজৈব অধাতব সামগ্রী, কাদা বা মাটিকে বিভিন্ন তাপমাত্রায় পোড়াতে পারি। 1000 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 2000 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 500 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। বিভিন্ন টেম্পারেচারে আমরা এটাকে পোড়াবো। পোড়ায়া যদি নতুন কোনো সামগ্রী, নতুন কোনো আসবাব, নতুন কোনো পণ্য তৈরি করতে পারি, তার নাম হবে মৃৎ সামগ্রী। তাহলে মৃৎ সামগ্রী দেখলাম। মৃৎ সামগ্রীর পরে আছে আমাদের সিরামিক্সের পরে মৃৎ সামগ্রী। মৃৎ সামগ্রী যেহেতু দেখছি, তাহলে মৃৎ সামগ্রীর একটা ধর্ম আছে। মৃৎ সামগ্রীর ধর্মটা কি? মৃৎ সামগ্রীর ধর্ম বা প্রপার্টিস, ধর্মর চেয়ে সবচেয়ে ভালো হয় সিরামিক্সের প্রপার্টিস। কি কি প্রপার্টিস তার আছে, সে কি ধরনের অ্যাটিটিউড করতে পারে, তার একটা মিল আছে গ্লাসের সাথে। সেটা হলো সিরামিক্স অ্যাসিডে আক্রান্ত হয় না, গ্লাসও অ্যাসিডে আক্রান্ত হয় না। তাহলে আমরা জানলাম সিরামিক্স অ্যাসিডে আক্রান্ত হয় না। অ্যাসিডগুলো কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো দ্বারা কখনোই আমার মৃৎ সামগ্রী আক্রান্ত হবে না। তাহলে যদি এই অ্যাসিডগুলো আমাদের মৃৎ সামগ্রী আক্রান্ত না হয়, তাহলে আমাদের এটা যোজন যোজন বছর প্রায় সেম সেম লেভেলে থাকবে, কখনো তার পরিবর্তন ঘটবে না। কেননা সালফিউরিক অ্যাসিড যে এলিমেন্টগুলো আছে তারা যদি তার সাথে বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করতে না পারে, তাহলে পরিবর্তন হবে না। সর্বোচ্চ তার রং একটু চেঞ্জ হতে পারে, রংটা যদি দেয়া থাকে। তারপরে আছে মৃৎ সামগ্রীর শক্ত এবং মজবুত। মাটিকে পোড়ালে তো শক্ত মজবুত হবে, যেমন ইট পোড়ালে কি, কাদা যখন থাকে, মাটি যখন থাকে, যখন এটাকে পানি দিয়ে ব্লেন্ডার করা হয়, মিক্সচার করা হয়, তখন আমরা এটাকে কিন্তু যে কোনো একটা শেপে নিতে পারি, যে কোনো একটা আকৃতিতে নিতে পারি। কিন্তু এটাকে যখন একটা প্যাটার্নের মাধ্যমে শেপে নিয়ে যদি পড়িয়ে ফেলি বিভিন্ন টেম্পারেচারে, তাহলে এটা শক্ত এবং মজবুত হয়। তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, সিম্পল কথা। যেটার মধ্যে কোনো পরিবাহিত থাকবে না, যেটার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না যেটা দিয়ে বিদ্যুৎ বা তাপ পরিবাহিত হতে পারে, এই জন্য তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী। তবে আমি জানিয়ে রাখি যে একদম বিদ্যুৎ অপরিবাহী এটা সদাসিদ্ধ কথা, কিন্তু তাপ যে একদম অপরিবাহী এইটা বলাটা মনে হয় ঠিক না। কেননা যখন আমি একটা ইটে তাপ দিব, প্রচন্ড পরিমাণ তাপ, তার কিছু দূর পরে কিন্তু একটু তাপ অনুভব করতে পারি। এরা তাপ পাস করে না, এরা তাপ পাস করে না। কি করে? একটা অণুর সাথে আর একটা অণু লেগে থাকার কারণে উত্তপ্ত হয়। এই উত্তপ্ত হওয়ার জন্য হয়তো তাপ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মনে হতে পারে তাপ পরিবাহী, না, আসলে তাপ পরিবাহী না, এটা হলো তাপ কুপরিবাহী বা আসলেই তাপ অপরিবাহী। সোজা বাংলায় তাপ অপরিবাহী। যতটুকু তাপ পরিবাহিত হয় এটা তাপ পরিবহন করে না, জাস্ট একটা পার্টিকেলের চেয়ে আর একটা পার্টিকেলের সাথে লেগে থাকার জন্য উত্তপ্ত হয়। এগুলোর প্রসারাঙ্ক সংকোচনাঙ্ক খুবই নগণ্য। এটাও গ্লাসের সাথে মিল আছে, আমরা আগেও দেখেছি। লবণাক্ত পরিবেশ বা পানিতে আক্রান্ত হয় না, স্বাভাবিক।
যেহেতু লবণাক্ত পরিবেশ, যেমন যেখানে লবণ আছে, লবণের মধ্যে অনেকগুলো মিক্সচার থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, এই যে বিভিন্ন উপাদানগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এগুলো দ্বারা কখনো এটা আক্রান্ত হয় না। নির্দিষ্ট তাপমাত্রা এনে তাপরোধী করা যায়। সিরামিকের একটা উপাদানের বিশেষত্ব হলো, আমরা 6 নাম্বার যে বৈশিষ্ট্য বা ধর্ম বা প্রপার্টিজ দেখছি, সিরামিকের উপাদানে বিশেষত্ব এনে এগুলোকে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তাপরোধী করা যায়। আরো বহুবিধ ধর্ম আছে। বহুবিধ ধর্মের মধ্যে এগুলাকে যে কোনো বর্ণে রাঙানো যায়, মানে রং করা যায়, বার্নিশ করা যায়, নতুনভাবে নতুনত্ব একটা প্যাটার্ন দেয়া যায়। এইটা হলো আমার কি, সিরামিক্সের উপরে করা যায়। তারপরে এটা কাঠিন্য অনেক। কাঠিন্য বলতে আমরা যেটা বুঝি হার্ডনেস। আমি উপরে যদি কোনো কিছু দিয়ে আঁচড় দিতে চাই, সেটা দাগ সহজে লাগে না, এটার কাঠিন্যতা অনেক। এটাও একটা ধর্ম। তারপরে এগুলোকে অনেক সময় সাদা ধবধবে বর্ণে করা যায়। এগুলো অনেকগুলো আছে। তোমরা নেক্সট টাইমে যখন পড়াশোনা করবে আরো বেশি বেশি পরিমাণ পড়াশোনা করবে, কেননা আমরা যখন একটা লেকচার দিই হয়তো সামান্য জায়গাতে নিয়ে আসার সুযোগ থাকে, কেননা আমাদের সময়টা থাকে খুব লিমিটেড। তোমাদের অফুরন্ত সময়, প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে অনেক বেশি পরিমাণ পড়াশোনা করাটা জরুরি। কেননা এই পড়াশোনা দিয়েই ভবিষ্যতে আমাদের পরীক্ষা হবে। যেমন দেখছো তোমাদের বড় ভাইদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে যাবে। সুতরাং পড়াশোনাটা নিজের মতো করে করে নিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সিরামিক কাকে বলে জানলাম, সিরামিক কি জিনিস সেটা বুঝলাম। তারপরে সিরামিকের ধর্ম কি কি আছে, কি কি হতে পারে, আরো কি কি ধর্ম থাকতে পারে সেটা জানলাম। এখন আমরা জানি সিরামিকের শ্রেণী বিভাগ। সিরামিকের শ্রেণী বিভাগ সাধারণত বিভিন্ন প্রণালীতে ভাগ করা যায়, কিন্তু সিরামিকের গঠনগত দিক হতে বা সিরামিক সামগ্রীগুলোতে প্রধানত 5 ভাগে ভাগ করা যেতে পারে। সেগুলো হলো মাটি নির্মিত ইট বা সাধারণ ইট। আমরা আগেই বললাম, ইটের উদাহরণ দিয়েছি, অলরেডি ইট চলে আসছে। তাহলে আমরা কি বললাম, মাটি নির্মিত ইট বা সাধারণ ইট। তারপরে আছে দুর্বল ও দুর্বল সামগ্রী। দুর্বল ও দুর্বল সামগ্রী কি জিনিস আমরা দেখব। তারপরে আছে পোরসিলিন, তারপরে আছে শিলাপণ্য। তাহলে আমরা সিরামিকের যে শ্রেণী বিভাগ দেখলাম, সিরামিকের শ্রেণী বিভাগ 5 ধরনের। একটা হলো সিরামিকের মাটি নির্মিত ইট বা সাধারণ ইট, মাটি নির্মিত টালি, দুর্বল ও দুর্বল সামগ্রী, পোরসিলিন, শিলাপণ্য। আমরা এই 5 ধরনের সামগ্রী দেখলাম। তাহলে এই 5 ধরনের সামগ্রীর ব্যবহার জানি। এই 5 ধরনের সামগ্রী কি জিনিস সেটা আমরা একটু ট্রাই করি। তাহলে মাটি নির্মিত ইট বা সাধারণ ইট, এগুলো মূলত সাধারণত ইটের ব্যবহার আমরা সবাই জানি। দালান, কোঠা, বাড়ি, ঘর তৈরিতে ব্যবহার করা হয়, এমন কোনো কাজ নাই। এখন আধুনিক সভ্যতায় নিয়ে আসছে ইট, বালি, সিমেন্ট, কংক্রিট। ইট, বালি, সিমেন্ট, কংক্রিট একটা আধুনিক সভ্যতার উপকরণ। এই সভ্যতাটাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছেন, এই সভ্যতাটাকে নতুনভাবে তৈরি করেছেন আমাদের ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল শাখার এই পণ্যগুলো। তারপরে আছে আমাদের মাটি নির্মিত টালি। আমরা আগেই দেখলাম মাটি নির্মিত টালি। টালি কি জিনিস, যেগুলো মেঝেতে পাড়া হয়, যেটা আমরা সচরাচর বলে দিতে পারি এটাকে এক প্রকার টাইলস। দেওয়াল বা ছাউনিতে ব্যবহার করা হয় এই টালিগুলো। তারপরে আছে টালি। আমরা আগে খোলার ঘর চিনি কিনা, কেউ এই বয়সে এসে খোলার ঘর দেখেছে কিনা? আমরা যেমন দুচালা টিনের ঘর করি, ঠিক অনুরূপভাবে আগের আমলে এই জায়গাতে ছিল খোলা, আমরা বলি খোলা, সেটাকেই আধুনিক সভ্য ভাষায় বলা হয় টালি। আমরা এই তারপরে আছে দুর্বল ও দুর্বল সামগ্রী। দুর্বল ও দুর্বল সামগ্রী কাকে বলে, যেটা উচ্চ তাপমাত্রা সহনশীল। দুর্বল ও দুর্বল সামগ্রী কাকে বলে, যেটা উচ্চ তাপমাত্রা সহনশীল। এটাকে আমরা দুর্বল বা দুর্বল সামগ্রী বলে থাকি। তাহলে এই দুর্বল ও দুর্বল সামগ্রীটা কি, এগুলো উচ্চ তাপমাত্রায় বিনা ফাটলে না গলে থাকে, এটা প্রচন্ড পরিমাণ তাপ সহিষ্ণু। এই দুর্বল সামগ্রীর প্রধান উপাদান হলো কাদা। এই কাদাকে বিভিন্ন টেম্পারেচারে পোড়ানোর ফলে সেটা আস্তে 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 আমাদের যে বিষয়টাতে চলে যায় সেটা হলো সিরামিক্সে। তাহলে এই দুর্বল সামগ্রী আমাদের কি, যেটাতে তারপরে আছে আমরা দেখলাম 5 ধরনের মধ্যে পোরসিলিন। পোরসিলিন এক ধরনের বিশেষ ধরনের মৃৎ পণ্য, অর্থাৎ সিরামিক্স পণ্য। এই সিরামিক্স পণ্য, এটাতে থাকে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। আমরা সিলিকা এবং অ্যালুমিনিয়ার সংজ্ঞা
সিলিকা কাকে বলে, অ্যালুমিনিয়াম কাকে বলে কাচের সময় দেখেছি, তারপরেও বলি সিলিকাটা হলো সিলিকা ডাইঅক্সাইড, SiO সাফিক্স 2, অ্যালুমিনিয়ামটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, Al সাফিক্স 2 O সাফিক্স 3, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। সিলিকা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কেউলিন, কেউলিনটাও আমরা দেখেছি অ্যালুমিনিয়ামের একটা উপাদান, বা যেটাকে আমরা বলি আকরিক মৃত্তিকা দিয়ে পোর্সেলিন তৈরি করা হয়। তাহলে আমাদের সিলিকা, আমাদের পোর্সেলিনটা কি, আমাদের পোর্সেলিনটা অ্যাকচুয়ালি, আমাদের পোর্সেলিনটা, আমরা পোর্সেলিনটাকে কি বলতে পারি, পোর্সেলিনটাকে আমরা অবশ্যই কি বলতে পারি, পোর্সেলিনটাকে আমরা বলতে পারি যে এটা সিলিকা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ একটা উপাদান, এটা সিলিকা এবং অ্যালুমিনিয়াম সংক্রান্ত একটা উপাদান, এটা সিলিকা এবং কেওলিন, যেটা সিলিকা এবং এটার সংজ্ঞা বললাম। সংজ্ঞা বলার পরে তারপরে আছে আমাদের শিলাপণ্য। শিলাপণ্যটা কি জিনিস? শিলাপণ্য 75% সিলিকা, 24% অ্যালুমিনিয়াম ও সামান্য পরিমাণ অন্যান্য মৃত্তিকা উপাদান থাকে। সরি, ফোনে আসার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। সরি, একটু ডিস্টার্ব। আচ্ছা, নেক্সট টাইম ফিরে আসি, আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসছি ইনশাল্লাহ। এরপরে আছে কি আমাদের শিলাপণ্য। শিলাপণ্যটা কি জিনিস? শিলাপণ্যটা কি জিনিস? শিলাপণ্যটা আমাদের বুঝতে হবে যে শিলাপণ্যটা হলো আমাদের, এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আমি এটা সম্বন্ধে পরে কথা বলি, অনলাইন ক্লাসে আছি তো, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি 5-10 মিনিট। না, ও যে বিষয়টার সাথে পরিচিত, সেই বিষয়ের সাথে তুমি এখন কিভাবে যাবা? তুমি তাহলে তোমার সকল কাহিনী খুলে বলো। যে তুমি সরাসরি বলো যে সে তো একটা প্রতারক, সে তো হলো প্রতারক। তুমি সরাসরি বলো সে তো প্রতারক, সে তো আমার সাথে প্রতারণা করছে। তুমি এই কথাগুলো বলো, তারপরে কি বলে শোনো। আচ্ছা, আমি তোমাকে ফোন দিচ্ছি 10 মিনিট পর। সরি, আসলে ক্লাসের মধ্যে ডিস্টার্ব, কিছু মনে করবেন না প্লিজ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে একদম একটা পর্যায়ে আসছি। আমরা যেখানে থাকবো সেটা হলো শিলাপণ্য। শিলাপণ্য হলো 75% সিলিকা, 24% অ্যালুমিনিয়াম ও সামান্য শিলাপণ্য তৈরি করা হয়। উচ্চ তাপমাত্রায় পোড়ানোর জন্য এগুলোকে স্বাভাবিকভাবে গ্লেজ সৃষ্টি হয়। গ্লেজ কি জিনিস আমরা পরে জানবো। এই শিলাপণ্য দিয়ে আমরা স্যানিটারি পণ্য যেমন বেসিন, শাওয়ার, পাইপ, গোসলখানা, ল্যাট্রিনের পেজ, গ্লেজ, টলি ইত্যাদি তৈরি করা হয়। রাসায়নিক গবেষণাগারেও সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। সেটা হলো প্রকৌশল কর্মকাণ্ডে সিরামিক্সের ব্যবহার, ইউজেস অফ সিরামিক্স ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ড। ইঞ্জিনিয়ারিং প্রথম কথা, আমরা 5 প্রকারের সিরামিক্স দেখেছিলাম। একটা হলো ইট, ইটের ব্যবহার। আমরা যদি ইটের ব্যবহার জানতে চাই তাহলে ইট কোথায় কোথায় ব্যবহার হয়, সহজ কথা আগেই বলে দিলাম। ইমারতের গাঁথনিতে, অর্থাৎ বিল্ডিং এর গাঁথনিতে, দেয়াল মেঝে নির্মাণে, ব্রিজ নির্মাণে, কংক্রিটের খোয়া ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, সবাই আমরা জানি যে ইট কোথায় কোথায় ব্যবহার করা হয়। মাটি নির্মিত টালির ব্যবহার। টালি এই যে আগেই বলে দিয়েছি, সেটা হলো ঢালু চালের ছাউনিতে, ঘরের মেঝে, দেওয়াল আবৃতকরণ, পানি নিষ্কাশনের ড্রেনে আমরা টালি ব্যবহার করতে পারি।
তারপরে আছে পোর্সিলিন সামগ্রী হিসেবে আমরা কোথায় ব্যবহার করতে পারি? টেরাকোটা। টেরাকোটা আমরা জানি কিনা হয়তো আমাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে। বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে, বঙ্গবন্ধুর মূর্তি আছে, বঙ্গবন্ধুর অবয়ব আছে, বঙ্গবন্ধুর আরেকটা আছে টেরাকোটার দ্বারা বঙ্গবন্ধুকে উঠিয়ে নিয়ে আসা। অর্থাৎ আমরা কাদামাটি স্লেশ করে, আমরা কাদামাটি এমন একটা পর্যায়ে করে আমরা সুন্দর করে একটা তৈরি করতে পারি, বেসমেন্ট তৈরি করতে পারি কিসের? টেরাকোঠার। এখন এই টেরাকোঠার যে টপিক্যালি জায়গা থাকে সেটা হলো আমি একটা মানুষকে কাদামাটির মধ্যে আহ, ছাপ দিয়ে খুব সুন্দরভাবে উঠায় নিয়ে আসতে পারি, এটাকে বলা হচ্ছে টেরাকোটা। এবং পরবর্তীতে সেটা যদি আমি মাটিকে ওই ছাপটাকে বিভিন্ন তাপমাত্রায় টেম্পারেচার পোড়াই, তাহলে অবয়ব সে মানুষের ধারাবাহিকতা থাকবে, এটাকে বলা হচ্ছে টেরাকোটা। যেমন বঙ্গবন্ধু টেরাকোটা। তারপরে কেতেই আছে বিভিন্ন অলংকারমূলক কাজে, ভাস্কর্য শিল্পের কাজে, কারুকার্য খচিত পাত্রে, সৌন্দর্যমূলক নির্মাণে। এটা বইয়ের ভাষা। আর আমি যেটা বললাম একদম ব্যবহারিক যে জায়গাগুলো সেগুলো। ইস্পাতের কলাম তৈরিতেও আমরা এই পোর্সেলেনটা ব্যবহার করতে পারি, যেখানে যেখানে আগুন প্রবেশ করতে পারবে না, আগুনের তাপ প্রবেশ করতে পারবে না, এরকম একটা জায়গাতে আমরা টেরাকোটাকে ব্যবহার করতে পারি আচ্ছাদন দেওয়ার জন্য, অর্থাৎ লেপে দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে সুন্দরভাবে মিশে দেওয়ার জন্য আমরা টেরাকোটা ব্যবহার করতে পারি। তারপরে আছে স্যানিটারি সামগ্রী বা শিলাপণ্য হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি, আগে বলে দিলাম স্যানিটারি সামগ্রী আমাদের কি কি। তারপরে যেখানে প্রচন্ড পরিমাণ আমাদের ধাতব পদার্থগুলো গলানো হয়, যেমন কিউপোলা ফার্নেস, ক্রুসিবল সেটা আমরা জানলাম। যে আমাদের কোথায় কোথায় ব্যবহার করা হয় দুর্বল ও দুর্বল সামগ্রী। কাঁচ গলানোর চুল্লিতেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি দুর্বল এবং দুর্বল সামগ্রী, কেন না যেন ওই হিট, ওই তাপমাত্রা যেন বাইর হয়ে না আসে। আমরা টেরাকোটা দেখলাম, টেরাকোটা কিভাবে তৈরি হয়, টেরাকোটার একটা উপাদান আমরা সামনে নিয়ে আসছি। টেরাকোটার উপাদানটা আমরা দেখি। টেরাকোটার উপাদানটা হলো সিলিকা 73%, অ্যালুমিনিয়াম 10%, আয়রন অক্সাইড 10%, লাইম 1%, ম্যাগনেসিয়া 0.2%, ক্ষারকীয় পদার্থ 0.3%, জৈব পদার্থ 7%, পানি 5.5%। আমি যদি একটা টেরাকোটা তৈরি করতে চাই, আমি যদি একটা টেরাকোটাতে ছাপ দিয়ে সেটা তৈরি করতে চাই এবং এটা বিভিন্ন টেম্পারেচার পোড়ায়া নতুন কোনো কিছু একটু তৈরি করতে চাই, তাহলে সেটার নাম হলো টেরাকোটা। তাহলে টেরাকোটার উপাদান কি? সিলিকা 73% সিলিকা, অ্যালুমিনিয়াম 10%, আয়রন অক্সাইড 10%, লাইম 1%, ম্যাগনেসিয়াম 0.2%, ক্ষারকীয় পদার্থ 0.3%, জৈব পদার্থ 7%, পানি 5.5%। তারপরে আছে স্যানিটারি পণ্য বা শিলাপণ্যের উপাদান। স্যানিটারি এবং শিলাপণ্য কি কি থাকে? সিলিকা, অ্যালুমিনিয়াম, গুঁড়া করা শিলাপণ্য, আয়রন অক্সাইড। সিলিকা কত পার্সেন্ট? 75%, SiO2 75%, Al2O3 25%। গুঁড়া করা শিলাপণ্য থাকে অল্প পরিমাণ, আয়রন অক্সাইড থাকে 1%। তাহলে আমরা স্যানিটারি পণ্য বা শিলাপণ্যের তালিকা জানলাম, স্যানিটারি পণ্য এবং শিলাপণ্যের উপাদান যেটা আছে সেটা জানলাম, শতকরা হার জানলাম। এখন আসি টিকাসমূহ। এইগুলো পড়তে যে আমরা কিছু অংশ পাবো, সেটা হলো গ্লেজ বা গ্লেজিং, লবণ গ্লেজিং, উচ্চমানের গ্লেজিং। এগুলো হলো আমাদের টিকা। এই জায়গাগুলো আমাদেরকে জেনে থাকা উচিত। গ্লেজটা কি? গ্লেজটা হলো পানির অপ্রবেশ্য একটা স্তর, যেখানে পানি প্রবেশ করতে পারবে না এরকম একটা সামগ্রী যদি তৈরি করা হয় বা এই সামগ্রীসমূহের মিশ্রণ যদি তৈরি করা হয় তাকে বলা হয় গ্লেজ। তাহলে এই মিশ্রণটা হবে কি কি? আপনার কাঁচ সদৃশ চকচকে ও পানি, এই জায়গাগুলো যদি প্রবেশ করতে না পারে তাহলে সেটাকে আমরা বলবো গ্লেজ। এই গ্লেজের মধ্যে থাকবে লেড সিলিকেট, বরোসিলিকেট, টিন, ট্যান্টেনিয়াম, জার্কোনিয়াম অক্সাইড ইত্যাদি। এগুলো হলো বর্ণহীন গ্লেজ, এগুলোর কিন্তু কোনো বর্ণ থাকবে না। কার কার বর্ণ থাকবে না? লেড সিলিকেটের বর্ণ থাকবে না, বরোসিলিকেটের বর্ণ থাকবে না, টিনের বর্ণ থাকবে না, ট্যান্টেনিয়ামের বর্ণ থাকবে না, জার্কোনিয়াম অক্সাইডের বর্ণ থাকবে না, আর আয়রন অক্সাইড মুক্ত থাকবে। এগুলো বর্ণহীন যে গ্লেজগুলো আছে।
বাট অন্যান্য যে কিছু গেজ আছে তাদের বর্ণ থাকবে কিরকম। আমরা যদি ধাতব অক্সাইড বলি তাহলে তার বর্ণ হবে লাল বা বাদামি বর্ণের হলে হবে আয়রন অক্সাইড, সবুজ বর্ণের হবে কপার অক্সাইড, নীলের জন্য হবে কবাল্ট অক্সাইড। কবাল্ট অক্সাইড সিও ও কবাল্ট অক্সাইড। তারপরে হবে আয়রন অক্সাইড কপার অক্সাইড। কপার অক্সাইড হবে সবুজ বর্ণের। তাহলে আমরা উপরে যেগুলো দেখলাম গ্লেজ কাকে বলে জানলাম। গ্লেজের লেড সিলিকেট, বোরোসিলিকেট, টিন, ট্যান্টানিয়াম, জার্কোনিয়াম অক্সাইড এগুলো বর্ণহীন। আর কপার অক্সাইড সবুজ বর্ণ, আয়রন অক্সাইড বাদামি বা লাল বর্ণ, নীল বর্ণের জন্য কবাল্ট অক্সাইড। তাহলে কিছু কিছু থাকবে কবাল্ট অক্সাইড। এখন এই গ্লেজের যদি কোথাও কোনো প্রলেপ দেওয়া হয়, গ্লেজের প্রলেপ দেওয়ার নামটা হলো গ্লেজিং। তাহলে গ্লেজ কাকে বললে জানলাম, কাঁচ বা চকচকে কোনো সাদা ধবধবে এবং পানি অপ্রবিষ্ট সে স্তর তৈরি করা হবে, এটা হলো গ্লেজ। গ্লেজের বর্ণ থাকতে পারে, বর্ণ নাও থাকতে পারে। আমরা কোনগুলো জিনিসের বর্ণ থাকবে আর কোনগুলো জিনিসের বর্ণ থাকবে না সেটা জানলাম। আর গ্লেজিংটা হলো যদি এই প্রলেপটা দেওয়া হয়, গ্লেজের কোনো প্রলেপ কোনো কিছুর উপরে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় গ্লেজিং। তারপরে আছে কি লবণ গ্লেজিং। লবণ গ্লেজিং কিভাবে করা হয়, কাঁচ সদৃশ কাঁচের মতো কোনো একটা বস্তুকে সাশ্রয়ী মানে খুব কম পরিমাণ গ্লেজ দেওয়ার পর সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হলে তাহলে লবণ গ্লেজিং বলে। কাঁচ সদৃশ অর্থাৎ মৃৎপণ্যকে সিরামিক্সকে পুড়িয়ে কাঁচ সদৃশ মনোরম ও সাশ্রয়ী গ্লেজ দেওয়ার পর সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় লবণ গ্লেজিং। এই লবণ গ্লেজিং যেভাবে করা হয়, সঠিক তাপমাত্রা উত্তপ্ত হওয়ার পর খুবই এক্সপেরিয়েন্স লোক কিছু পরিমাণ লবণ ছিটিয়ে দেওয়া হয়। তাহলে কি হবে, যদি লবণটা আমি ছিটিয়ে দিই তাহলে বিয়োজন প্রক্রিয়ায় সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস উড়ে যাবে। যদি বিয়োজন প্রক্রিয়া কি হবে, সোডিয়াম লবণের বিয়োজন ঘটবে এবং ক্লোরিন গ্যাস উবে যাবে। তাহলে সোডিয়াম সিলিকার সহিত বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করবে। সোডিয়াম সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করবে। এই সোডিয়াম অফ সিলিকেট অফ অ্যালুমিনিয়াম ও লাইম আয়রনের সহযোগে বিগলিত হয়ে কাঁচ সদৃশ স্তর সৃষ্টি করে। তাহলে লবণ গ্লেজিং কি আমরা জানলাম। এরপরে আছে উচ্চতর গ্লেজিং। গ্লেজ সামগ্রীকে দুই পর্যায়ে পুড়িয়ে যে গ্লেজ তৈরি করা হয় সেটা হলো উচ্চতর গ্লেজ। এটা সাদা বা রঙিন গ্লেজ দেওয়ার জন্য এই গ্লেজিংটা খুব উপযোগী। আমরা এটাকে কখনো কখনো কোনো মিশ্রণকে গ্যাস লিপে পড়ি, আমরা এই টিকাগুলো পড়ে নিব ইনশাল্লাহ। আমরা এই অধ্যায়টাতে কি কি জানলাম আমরা ফিরে আসি আবারও পূর্বের অবস্থায়। কাঁচ সম্বন্ধে জেনেছি, সিরামিক সম্বন্ধে জেনেছি, কাঁচের ধর্ম জেনেছি, কাঁচের ব্যবহার জেনেছি, সিরামিক্সের ধর্ম জেনেছি, সিরামিক্সের ব্যবহার জেনেছি, সিরামিক্স কত ধরনের সেটা জেনেছি, স্যানিটারি পণ্য কি জিনিস, টেরাকোটা কি জিনিস, দুর্বল সামগ্রী কি জিনিস এগুলো জেনেছি, তন্তু কাজ কি সেটা জেনেছি। তারপরে আমাদের আরো জানার হার ছিল, টেরাকোটার হার জেনেছি, স্যানিটারি পণ্যের হার জেনেছি, পোর্সিলিন তৈরি কিভাবে করা হয় সেটা জেনেছি, লবণ গ্লেজিং কি জিনিস সেটা জেনেছি, প্রকৌশল কর্মকাণ্ডে সিরামিক কিভাবে ব্যবহার করা সেটা জেনেছি। এখন এই সিরামিকের পণ্য খুব বেশি ব্যবহার করা হয়, নাসির অ্যান্ড গ্লাস সিরামিক্স, আরএফএল কোম্পানি সিরামিক্স করছে। তো আমরা এই সিরামিক্সের পণ্যগুলো অনেক বেশি পরিমাণ আশা করছি আমি যে ক্লাসটা বা আমাদের যে সেশনটা চললো গ্লাস অ্যান্ড সিরামিক্স তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, আমি যথাসময়ে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই ভালো থাকবো, সবাই সবার যত্ন নেব। পাশাপাশি যারা ইন্টারমিডিয়েট অটোপাস করলো আমরা ভুলক্রমেও তাদের অটোপাস বলবো না বা তাদেরকে বিদ্রুপ করব না। এর কারণটা হলো এটা তাদের কোনো চাওয়া ছিল না, এটা রাষ্ট্রীয় প্রয়োজনে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা তাদেরকে অটোপাস দিয়েছি। কিন্তু তাদেরকে আমারই বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, কাউকে কখনোই বলবো না যে অটোপাস। আল্লাহ তাদের ভালো করুক, আপনাদেরও ভালো করুক বা তোমাদেরও ভালো করুক। সবাই সবার জন্য দোয়া করবো, ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।